হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদির চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে রাষ্ট্রপতির কার্যকাল কতদিন, আর রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান, এবং রাষ্ট্রপতির কী কী ক্ষমতা কার্যাবলী আছে, আর এখানের মধ্যে রাষ্ট্রপতিকে কীভাবে তার পদ থেকে সরানো যায় অর্থাৎ পদচ্যুতি। তাহলে এই চারটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এর আগের ভিডিওতে কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে কী কী যোগ্যতা লাগে আর রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তোমরা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তাহলে তোমাদের আগে বলে নিই যে সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে। দেখো, আমাদের সংবিধানের টোটাল 25টি পার্ট আছে। সেই 25টি পার্টের মধ্যে পার্ট নম্বর যে 5, ঠিক আছে, সেই 5-এ কিন্তু আর্টিকেল নম্বর 52 থেকে আর্টিকেল নম্বর 151 পর্যন্ত আছে। এখানে কিন্তু ইউনিয়ন সম্পর্কে বলা আছে, ঠিক আছে, ইউনিয়ন। আর এই ইউনিয়নেরই এই পার্টেরই একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার। এই ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আর্টিকেল নম্বর 52 থেকে আর্টিকেল নম্বর 78 পর্যন্ত আছে। আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে দ্য এক্সিকিউটিভ। এখানে দ্য এক্সিকিউটিভ সম্পর্কে বলা আছে, ঠিক আছে। আমাদের ভারতের সংবিধানে 25টি পার্ট আছে। সেই 25টি পার্টের মধ্যে পার্ট নম্বর 5-এ 52 থেকে 151 পর্যন্ত আর্টিকেল কিন্তু দেওয়া আছে। আর সেই আর্টিকেলের মধ্যে এখানে ইউনিয়ন সম্পর্কে বলা আছে, ঠিক আছে। তাহলে সেই ইউনিয়নের এই পার্টের মধ্যে চ্যাপ্টার 1-এ 52 থেকে 78 এই আর্টিকেলগুলি আছে। আর এইখানে বলা হয়েছে হচ্ছে দ্য এক্সিকিউটিভ। এখানে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি এই দুই সম্পর্কে কিন্তু আলোচনা আছে। তাহলে আমরা শুধু রাষ্ট্রপতির সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের যেই যেই আর্টিকেলগুলি জানতে হবে, সেটার একটা হচ্ছে আর্টিকেল নম্বর, এখানে লিখে দিচ্ছি, আর্টিকেল নম্বর 52, আর্টিকেল নম্বর 53, আর্টিকেল নম্বর 54, আমি এখানে লিখে দিচ্ছি 54, আর্টিকেল নম্বর 55, আর্টিকেল নম্বর 56, 57, 58, তারপর এখানে 60, 61 আর 72। এই আর্টিকেলগুলি তোমাদের জানতে হবে, ঠিক আছে। দেখো, তাহলে আমি এই যে 52 নম্বর আর্টিকেলটা লিখলাম, এখানে কি লেখা আছে, যে এখানেই লেখা আছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, ঠিক আছে। ইংরেজিতে লেখা আছে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন। আর্টিকেল নম্বর 53-এ বলা আছে যে রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা, ঠিক আছে, শাসনতান্ত্রিক ক্ষমতা, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে শাসনতান্ত্রিক, সেটা আর্টিকেল নম্বর 53-এ বলা আছে। আর্টিকেল নম্বর 54-এ বলা আছে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় এটা আর্টিকেল নম্বর 54 আর 55 এই দুটিতে বলা আছে। এই দুটি আর্টিকেল সম্পর্কে আমি আলোচনা করেছি, ঠিক আছে, যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় সেই ভিডিওতে। তাহলে এখানে বলা আছে যে একটা ইলেকটোরাল কলেজ, ইলেকটোরাল কলেজ গঠিত হবে। বাংলাতে বললে নির্বাচক সংস্থা, নির্বাচক সংস্থা। আর এই নির্বাচক সংস্থার মধ্যে যেই সদস্যরা থাকবে তারাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, আর সেই ভোটের দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তাহলে এখানে বলা আছে যে একটা ইলেকটোরাল কলেজ অর্থাৎ নির্বাচক সংস্থা গঠিত হবে, আর সেই সংস্থার দ্বারাই কী হবে, যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর আর্টিকেল নম্বর 55-এ বলা আছে যে কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর কি, ঠিক আছে, নির্বাচন পদ্ধতি লিখে দিই, নির্বাচন পদ্ধতি, ঠিক আছে। তাহলে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই আর্টিকেল 54 আর আর্টিকেল 55, এটা বিস্তৃত, যে ইলেকটোরাল কলেজ কিভাবে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন সেই পদ্ধতিটা। যে আর্টিকেল 56-এ এবার কী রাখা আছে সেটা বলে নিই। যে আর্টিকেল 56-এ বলা আছে যে কার্যকাল, অর্থাৎ রাষ্ট্রপতি কতদিন তার আর কি কতদিন কার্যকাল থাকবে, সেটা হচ্ছে 5 বছর, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে কার্যকাল কত বছর, যে 5 বছর, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। আর্টিকেল 57-এ বলা আছে কি, যে আর্টিকেল 57-এ বলা আছে যে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারবেন, ঠিক আছে,
পুনর্নির্বাচিত হতে পারেন। তাহলে মনে থাকবে যে আর্টিকেল 56 বলা আছে যে 5 বছর রাষ্ট্রপতির কার্যকাল, আর আর্টিকেল 57 বলা আছে যে রাষ্ট্রপতি যদি একবার হয়ে যায়, যদি 5 বছরের পূরণ করে ফেলে, তারপরে আবার কিন্তু দ্বিতীয়বারেও কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য আর কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা কোনো আর কি সময়সীমা নেই যে রাষ্ট্রপতি একবারই আর কি তার কার্যকাল সমাপ্ত করতে পারবেন, যে 5 বছর যদি কোনো রাষ্ট্রপতি কার্যকাল সমাপ্ত করে তারপরে আর নির্বাচনে আর কি প্রতিদ্বন্দ্বিতা আর কি পরে আর রাষ্ট্রপতি হতে পারবেন না, এমন কোনো নেই ভারতে। ভারতে একজন রাষ্ট্রপতি যতবার খুশি রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু যদি আমেরিকাতে যাওয়া যায়, আমেরিকাতে কিন্তু একজন রাষ্ট্রপতি শুধুমাত্র দুবার কিন্তু রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু ভারতে সেটা নয়। ভারতে যতবার খুশি রাষ্ট্রপতি হতে পারেন কোনো ব্যক্তি। তাহলে এটা 57 বলা আছে যে পুনর্নির্বাচিত হতে পারেন। আর 58 আর্টিকেল নম্বর 58 বলা আছে যে যোগ্যতা। ঠিক আছে, তাহলে যোগ্যতা, রাষ্ট্রপতি হতে গেলে তার কি যোগ্যতা থাকা উচিত সেটা দেখা আছে এই 58-এ। এটাও আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। তাহলে এখন দেখব আর্টিকেল 60। এই 60-তে বলা আছে যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে শপথ গ্রহণ সম্পর্কে। তাহলে এখানে আছে যে শপথ গ্রহণ, তাহলে এই শপথ গ্রহণ কে করান? তাহলে মনে রাখবে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে কি বাক্য পাঠ করান? শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, এটা আর্টিকেল নম্বর 60-তে বলা আছে। তাহলে আর্টিকেল নম্বর 60 রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে আলোচনা করে। তারপরে 61 কি করে? যে আর্টিকেল নম্বর 61-এ পদচ্যুতি অর্থাৎ যে আর কি অপসারণ, রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা কিভাবে যায় সেটা আর্টিকেল নম্বর 61-এ দেওয়া আছে। তাহলে এখন রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায় এটা বলবো, তার আগে এটা বলে নিই যে আর্টিকেল এখন 72 তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্ষমা প্রদর্শন। ঠিক আছে, তাহলে আর্টিকেল 72-এ বলা আছে যে রাষ্ট্রপতি কোনো আর কি ধরো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আর কি ক্ষমা করতে পারবেন, তার শাস্তি কমাতে পারবেন, এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে শুধুমাত্র। সেটা হচ্ছে 72 নম্বর আর্টিকেলের দ্বারা রাষ্ট্রপতির এই ক্ষমতা আর কি ভোগ করেন। এখন শুধু দেখবো যে পদচ্যুতি অর্থাৎ তাকে কিভাবে তার পদ থেকে সরানো যায় এটা একটু ভালো মতো জেনে নিই। ঠিক আছে, অন্যগুলো মুছে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিতে পারো। তাহলে আর্টিকেল 61-এ পদচ্যুতি সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে এগুলো একটু লিখে দিই যে কার্যকাল 5 বছর তোমরা জানলে। শপথ গ্রহণ আর্টিকেল নম্বর 60-তে বলা আছে। ঠিক আছে, আর এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করার, এটা মনে রাখবে। আর পদচ্যুতি এটা আর্টিকেল নাম্বার 61-এ বলা আছে, এটা সম্পর্কে একটু বিস্তৃত জানো। দেখো রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে সরানো যায়। তাহলে রাষ্ট্রপতিকে তখনই তার পদ থেকে সরানো যায় যখন রাষ্ট্রপতি কোনো সংবিধান আর কি সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করবে, অর্থাৎ সংবিধান ভঙ্গের অপরাধে তাকে তার পদ থেকে সরানো যায়। তাহলে কিসের জন্য? কারণ হচ্ছে সংবিধান ভঙ্গের অপরাধে। তাহলে সংবিধান ভঙ্গের অপরাধে তাকে কিন্তু কি করা যায়? একমাত্র তার পদ থেকে সরানো যায়, এটাই একমাত্র কারণ। তাহলে যদি কোশ্চেন আসে যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে কিভাবে সরানো যায়, কোন কারণের জন্য? যদি রাষ্ট্রপতি কোনো সংবিধান বিরোধী কাজ করে। ঠিক আছে, তাহলে এই যে সংবিধান ভঙ্গের অপরাধে তাকে সরানো যায়, যদি কোনো রাষ্ট্রপতি সংবিধান ভঙ্গ করে তাহলে কি করতে হবে? তাকে পদ থেকে সরানোর জন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আমাদের পার্লামেন্ট, আমাদের কেন্দ্রীয় যে আইনসভা তার নাম পার্লামেন্ট, আর পার্লামেন্টের দুটো কক্ষ, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। ঠিক আছে, তাহলে এই লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে কিন্তু রাষ্ট্রপতির যে অপসারণের জন্য যে প্রস্তাবটা সেটা উত্থাপন করা যায়। ঠিক আছে, যখন এই দুটি কক্ষ
এই প্রস্তাবটি পাশ করে দেবে, তখন তার পদ থেকে তাকে সরানো যাবে। বোঝা গেল? তাহলে আরেকটা কথা মনে রাখবে যে এই রাষ্ট্রপতির যে তার পদ থেকে সরানো, এই পদ্ধতিটিকে বলা হয় হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। ইমপিচমেন্ট, তাহলে এটা মনে রাখবে, শুধু এই ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা তাকে কিন্তু তার পদ থেকে সরানো যায়, রাষ্ট্রপতির পদ থেকে। তাহলে কীভাবে সরানো যায়? রাষ্ট্রপতিকে একটা 14 দিন আগে পূর্ব নোটিশ দিয়ে তারপরে কিন্তু এখানে আর কি সেই প্রস্তাবটা রাষ্ট্রপতির যে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর সেই প্রস্তাবটা যে কোনো কক্ষে ওঠানো যায়। তাহলে সেই প্রস্তাবটা ওঠানোর জন্য সেই কক্ষের 1/4 এত অংশ, এত অংশের কিন্তু সমর্থন দরকার হয়। ঠিক আছে, সমর্থন। তাহলে প্রথমে কি হলো, যে রাষ্ট্রপতি সংবিধান ভঙ্গ করলো, তার জন্য লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা কক্ষের সদস্যরা কী করলো, ধরো এটা লোকসভার সদস্যরা, লোকসভার সদস্যের 1/4 অংশ, অর্থাৎ লোকসভায় যতজন সদস্য আছে তার 1/4 মেম্বার সেই আর কি প্রস্তাবটাকে কি করবে, যে আর কি রাখবে আর কি লোকসভাতে। তারপরে যখন রাখবে, তারপরে এই লোকসভার সদস্যরা যখন ভোট দিবে যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে কি না, তাহলে সেই ভোটে যদি 2/3 অংশ, ঠিক আছে, 3/2 অংশ সদস্য যদি ভোট দিয়ে দেয় যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হয়, তার মানে লোকসভাতে এই প্রস্তাবটি পাশ হয়ে গেল। এবার এই প্রস্তাবটিকে পাঠানো হবে রাজ্যসভায়। রাজ্যসভাতে দেখবে যে এই আর কি রাষ্ট্রপতিকে যে সরানো হচ্ছে এটা ঠিক কি না, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখবে যদি তারপরে এখানেও ভোট হবে রাজ্যসভার সদস্যরাও যদি এই প্রস্তাবে যে রাষ্ট্রপতিকে যে তার পদ থেকে সরানো হবে, এই প্রস্তাবে যদি এই রাজ্যসভারও 3/2 অংশ সদস্য যদি সমর্থন করে, অর্থাৎ ভোট দেয়, তাহলে রাষ্ট্রপতি কিন্তু তার পদ থেকে সরে যাবে। ঠিক আছে, তার পদ শূন্য হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। তাহলে ইমপিচমেন্ট পদ্ধতিটা কি, শর্টকাটে বললে যে রাষ্ট্রপতির কার্যকাল সমাপ্ত হওয়ার আগেই রাষ্ট্রপতিকে যে সরানোর যে পদ্ধতিটা তার পদ থেকে, সেটাই হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। আর এটা কীভাবে হয়, সেটা কীভাবে হয় এটাও বলে দিলাম, যে কত অংশ সদস্যের সমর্থন দরকার হয়। এবার দেখব ক্ষমতা কার্যাবলী। ঠিক আছে, যে রাষ্ট্রপতি তার কি কি কাজ আছে, ঠিক আছে, কি কি কাজ করে থাকেন, তার কি কি ক্ষমতা আছে, তাহলে এই পয়েন্টটা বিস্তৃত এখন আলোচনা করব। তাহলে প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। তাহলে এখন আলোচনা করব যে রাষ্ট্রপতির কি কি ক্ষমতা ও কার্যাবলী আছে। ঠিক আছে, যে আমরা 5টা পয়েন্টে কিন্তু আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে শাসন বিষয়ক ক্ষমতা, তারপর আলোচনা করব আইন সংক্রান্ত ক্ষমতা, তারপরে বিচার বিভাগীয় ক্ষমতা, তারপরে অর্থ সংক্রান্ত ক্ষমতা, তারপরে জরুরিকালীন ক্ষমতা। এই 5 প্রকার ক্ষমতা আলোচনা করব। তাহলে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে শাসন বিষয়ক ক্ষমতা। এই শাসন বিষয়ক ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতি যা যা কাজ করেন, তার মধ্যে প্রথম হচ্ছে শাসন পরিচালনা। তাহলে আমাদের দেশের যে শাসন পরিচালিত হয়, সেটা রাষ্ট্রপতির নামেই কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ আমাদের যে রাষ্ট্র ভারত, আমাদের ভারতের যে সাংবিধানিক প্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। অর্থাৎ ভারতের যে সর্বোচ্চ শাসক, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির নামে কিন্তু সমস্ত আর কি সরকারের কাজ যা তা পরিচালিত হয়। তাহলে এটা শাসন পরিচালনার কাজ রাষ্ট্রপতির নামেই কিন্তু পরিচালিত হয়। তারপরে হচ্ছে নিয়োগ। রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করতে পারেন, তাহলে মনে রাখবে যে রাষ্ট্রপতি প্রথমেই যাকে নিয়োগ করে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়, যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী তো হয়ে গেল, এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, ঠিক আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবেন, তারপরে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদে কারা কারা সদস্য থাকবেন তাদেরও নিয়োগ করেন। তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্য। তাহলে এই হয়ে গেল প্রথম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের কি করে, যে রাষ্ট্রপতি নিয়োগ করেন। আর কাকে কাকে নিয়োগ করেন, দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল
তাহলে ভারতের যে অ্যাটর্নি জেনারেল আছে, তাহলে রাষ্ট্রপতি কিন্তু এই অ্যাটর্নি জেনারেলকেও নিয়োগ করেন। ঠিক আছে, তাহলে এই অ্যাটর্নি জেনারেল কি, তাহলে ভারতের যে আর কি আইন বিষয়ে সর্বোচ্চ যে পদটা ভারতে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ হাইয়েস্ট অফিসার অফ ল। তাহলে আইনগত দিক থেকে সবচেয়ে বড় যে অফিসার তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, তাহলে তাকে নিয়োগ করেন। তারপরে হচ্ছে অডিটর জেনারেল, আমাদের ভারতে যে অডিটর জেনারেল আছে তাকেও কিন্তু নিয়োগ করেন, অডিটর জেনারেল। এখন অডিটর জেনারেলকে নিয়োগ যে করেন, অডিটর জেনারেলের কাজ কি, যে ভারতের যে রাজস্ব আসে, সবাই ট্যাক্স দেয়, ট্যাক্স পে করে আমাদের ভারতে, তাহলে সেই সরকারের কাছে যে টাকাটা আছে, তাহলে ট্যাক্স যে ডিস্ট্রিবিউশন হবে এবং টাকাটা কোথায় কোথায় খরচ হবে সরকারের, সেটা হিসাব নিকাশ করে হচ্ছে এই অডিটর জেনারেল। তাহলে আমাদের টাকা, আমাদের যে সরকারের সমস্ত খরচা, যা যা আয় হয় এবং ব্যয় হয়, কোথায় কোথায় খরচ হয়, সেটার যে হিসাব নিকাশ করা, সেটা হচ্ছে অডিটর জেনারেলের কাজ। তাহলে অডিটর জেনারেলকেও নিয়োগ করেন কে, রাষ্ট্রপতি। তারপরে হচ্ছে তোমরা জানো একটা ইউপিএসসি, এটা সবাই জানো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এই যে কমিশন, এই কমিশনের সদস্য, ঠিক আছে, ইউপিএসসির সদস্য। তাহলে ইউপিএসসির যে সদস্যরা থাকে না, তাদেরকেও নিয়োগ করেন এই রাষ্ট্রপতি। ইউপিএসসির কাজ কি, যে সর্বভারতীয় আর কি ক্ষেত্রে আর কি পরীক্ষা নেওয়া। তাহলে এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে মানুষ আইপিএস আইএএস হয়, তোমরা জানো। তাহলে এই যে ইউপিএসসি, অর্থাৎ এখানের মধ্যে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই কমিশনটার যে সদস্যরা থাকে তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, কমিশনের সদস্য। তাহলে এই নির্বাচন কমিশনের যে সদস্য, তাকেও নির্বাচিত করেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতে যে আর কি ইলেকশন হয় অর্থাৎ নির্বাচন হয়, তাহলে সেই যে নির্বাচন করার দায়িত্বটা সেটা নির্বাচন কমিশনের। তাহলে এই নির্বাচন কমিশনের যে সদস্যরা থাকে তাদেরকেও কে নিয়োগ করেন, বর্তমানে নির্বাচন কমিশনের আর কি 3 জন সদস্য বিশিষ্ট এই কমিশন। ঠিক আছে, 3 জন। তাহলে এই নির্বাচন কমিশনের যে 3 জন সদস্য থাকে তাকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, আর যে কাকে নিয়োগ করেন সেটা হচ্ছে রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল। তাহলে প্রত্যেকটা রাজ্যে কি থাকে, একজন করে রাজ্যপাল থাকে, আর সেই রাজ্যপালকে নিয়োগ করেন হচ্ছে এই রাষ্ট্রপতি। তাহলে এই কয়েকটি বিষয় মনে রাখবে। আরও আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের, হাইকোর্টের বিচারপতি, বিচারপতিগণ। তাহলে যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আছে, সেই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতিরা আছে তাদেরকেও নিয়োগ করেন কে, রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাহলে এইগুলি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যে রাষ্ট্রপতি কাদের কাদের নিয়োগ করেন। কোশ্চেনে আসতে পারে যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি। ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচন করেন, রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন, বা হাইকোর্টের প্রধান বিচারপতি বা হাইকোর্টের যে কোনো বিচারপতিকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি। তাহলে এগুলি সব মনে রাখবে, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য, অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, ইউপিএসসির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। তাহলে এই হয়ে গেল নিয়োগ। এবার দেখি সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতির যে সামরিক ক্ষমতা আছে সেটা হচ্ছে কি, যে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি তিনি কিন্তু স্থলবাহিনী, জলবাহিনী আর আকাশবাহিনী, বায়ুবাহিনী যাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিনেরই কিন্তু সর্বাধিনায়ক। তাহলে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। তাহলে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক। তাহলে এখানে রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের স্থলবাহিনী, জলবাহিনী, আকাশবাহিনী যাকে বলা হয় বিমান আর কি, এয়ারফোর্স। তাহলে সেখানে এই তিনটিরই কিন্তু সর্বাধিনায়ক,
সর্বোচ্চ একটা কমান্ডার। তাহলে এখানে সামরিক ক্ষমতা কিন্তু এটা আছে রাষ্ট্রপতির। এই সম্পর্কে একটা গল্প আছে, বলতে গল্প না সত্যি কাহিনী, যে এপিজে আব্দুল কালাম, আমাদের এপিজে আব্দুল কালাম কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তাহলে তিনি যখন, তার স্বপ্ন কিন্তু ছিল আর কি পাইলট হওয়ার, কিন্তু তিনি পাইলট যখন হতে যান তখন কিন্তু তাকে সিলেক্ট করা হয়নি, ঠিক আছে। কিন্তু যখন তিনি ভারতের রাষ্ট্রপতি হন তখন তিনি কি হয়ে যান, যে এই আকাশ আর কি এয়ারফোর্স, নেভি এবং আর্মির এই তিনেরই সর্বাধিনায়ক হয়ে যান। তাহলে জীবনে কখনো হার মানতে নেই, নেভার গিভ আপ। কখন তোমার সময় বদলে যাবে তুমি নিজেও টের পাবে না, কিন্তু হাল ছাড়া চলবে না, ঠিক আছে। তারপরে দেখি শাসন বিষয়ক ক্ষমতা। তাহলে বোঝা গেল যে শাসন পরিচালনা রাষ্ট্রপতির নামেই কিন্তু আমাদের ভারতের সমস্ত কার্যাবলী আর কি শাসন পরিচালনা হয়, কাকে কাকে নিয়োগ করতে পারেন এটা মনে রাখবে। আর সামরিক ক্ষমতা অর্থাৎ আর কি স্থলবাহিনী, জলবাহিনী এবং আকাশবাহিনীর তিনেরই সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। এখন দেখো রাষ্ট্রপতির আইন বিষয়ক ক্ষমতা। আইন বিষয়ক কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির? ফার্স্ট হচ্ছে যে অধিবেশন আহ্বান। তাহলে আমাদের ভারতের যে রাষ্ট্রপতির আইন বিষয়ক ক্ষমতার মধ্যে অধিবেশন আহ্বান মানে এখানে ভারতের যে লোকসভা আর রাজ্যসভা, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট, তার দুটি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। তাহলে এই লোকসভা আর রাজ্যসভার যে অধিবেশন আহ্বান সেটা কিন্তু করতে পারেন রাষ্ট্রপতি, ঠিক আছে। তাহলে অধিবেশন আহ্বান করা রাষ্ট্রপতির আইন বিষয়ক একটি কাজ। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে যে সাধারণ নির্বাচনের পর ভাষণ। সাধারণ নির্বাচন এখানে বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে লোকসভা নির্বাচন, কিছুদিন পরে কিন্তু লোকসভা নির্বাচন আছে। এই লোকসভা নির্বাচনের মাধ্যমেই ভারতের আর কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন, তাই তো। ভারতের প্রকৃত শাসক যাকে বলা হয়, প্রকৃত ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। আর এই লোকসভার যে নির্বাচন 5 বছর পর পর হয়, তাহলে এই লোকসভা নির্বাচন অর্থাৎ সাধারণ নির্বাচনের পর যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তখন কিন্তু রাষ্ট্রপতি প্রথম একটা ভাষণ দেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইন বিষয়ক একটা কাজ। আর একটা কাজ হচ্ছে রাষ্ট্রপতির যে লোকসভায় 2 জন আর রাজ্যসভায় 12 জন সদস্য কিন্তু মনোনয়ন করতে পারেন রাষ্ট্রপতি। তাহলে আমাদের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট, সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। তাহলে লোকসভার মধ্যে 2 জন সদস্যকে কি করতে পারেন, যে মনোনয়ন করতে পারেন। আর সেই 2 জন সদস্য কিন্তু ইঙ্গো ভারতীয়, অ্যাংলো ইন্ডিয়ান সদস্য। মনে থাকবে যে রাষ্ট্রপতি 2 জন সদস্য লোকসভায় মনোনয়ন করতে পারেন, তারা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান। আর 12 জন সদস্য তারা রাজ্যসভায়, 12 জন সদস্য রাষ্ট্রপতি রাজ্যসভাতে মনোনয়ন করতে পারেন। আর এই 12 জন সদস্য কোথা থেকে আসবে বলো তো? যে 12 জন সদস্য অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু না, এরা সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান, এই সমস্ত ব্যাপারে যেই সব ব্যক্তি আর কি খুব উৎকৃষ্ট অবদান রেখেছে, তাদের মধ্যে থেকে কিন্তু রাষ্ট্রপতি 12 জনকে এই রাজ্যসভায় মনোনয়ন করতে পারেন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারেন এবং তারা কারা। লোকসভাতে কতজন সদস্য রাষ্ট্রপতি আর কি মনোনয়ন করতে পারেন এবং তারা কারা। লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান, রাজ্যসভায় গুরুত্বপূর্ণ যারা আর কি অবদান রেখেছে। লোকসভায় 2 জন আর রাজ্যসভায় 12 জন সদস্য মনোনয়ন করতে পারেন, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে ডি নম্বর, যেটা অধ্যাদেশ জারি অর্থাৎ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। এখানে অধ্যাদেশ জারি করতে পারে আর্টিকেল নম্বর 123 অর্থাৎ 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কি করতে পারেন, যে অধ্যাদেশ জারি করতে পারেন, ইংরেজিতে বললে অর্ডিন্যান্স জারি করতে পারেন। তাহলে এখানে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কি, যে রাষ্ট্রপতি আইন তৈরি করতে পারেন কখন, যখন আমাদের পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকবে। আমাদের কয়টা সেশন? বাজেট সেশন, মনসুন সেশন অ্যান্ড উইন্টার সেশন। আমাদের কিন্তু 3টা সেশন আছে, ঠিক আছে। তাহলে বাজেট সেশন, উইন্টার সেশন অ্যান্ড মনসুন সেশনের যে মাঝখানে কিন্তু অনেক বন্ধ থাকে, ঠিক আছে। তাহলে যখন এই পার্লামেন্ট আমাদের আইনসভা বন্ধ থাকবে, অধিবেশন বন্ধ থাকবে, সেই অধিবেশন বন্ধ থাকাকালীন কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন, যে একটা অর্ডিন্যান্স জারি করতে পারেন অর্থাৎ অধ্যাদেশ। অধ্যাদেশ বলতে একটা আইন আর কি তিনি আর কি কী করতে পারেন, আইন জারি করতে পারেন, যে এই আইনটা সবাইকে মান্য করতে হবে। তখন কিন্তু এটা রাষ্ট্রপতির সম্মতিক্রমেই আইন হয়ে যাবে, তখন কিন্তু পার্লামেন্টের কোনো কক্ষে উঠাতে হবে না, কারণ তখন তো পার্লামেন্টের আর কি অধিবেশন বন্ধই। তাহলে পার্লামেন্টের অধিবেশন আর কি আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। আর সেটা মনে রাখবে যে এই অর্ডিন্যান্স জারি ততদিন থাকতে হবে, কতদিন থাকতে পারে, যে 6 মাস 6 সপ্তাহ, 6 মান্থ
এটা 6 মাস আর 6 সপ্তাহ। তাহলে এই 6 মাস 6 সপ্তাহ কিন্তু এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশটা আর কি ভ্যালিড থাকবে। তারপরে যখন অধিবেশন আবার শুরু হবে পার্লামেন্টের, তখন সেখানে কিন্তু অনুমোদন করতে হবে, সব সদস্যদের সমর্থন নিতে হবে, তারপরে সেই আইনটা আর কি থাকবে। কিন্তু যদি 6 মাস 6 সপ্তাহ 6 মাস 6 সপ্তাহ পরে অধিবেশন যখন চালু হবে, তখন যদি আর কি রাষ্ট্রপতি সেই আর কি যেই আইনটি আর কি যেই অধ্যাদেশটা অর্থাৎ যে আইনটি প্রচলন করেছিল সেটা যদি অনুমোদন না নেয়, তাহলে কিন্তু সেটা সেখানে ডিসমিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অধ্যাদেশ বোঝা গেল যে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন তখন রাষ্ট্রপতি একটা আইন জারি করে, সেটাই হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। তারপরে হচ্ছে বিলে স্বাক্ষর। আইন বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে বিলে স্বাক্ষর। এখন বিল কি? আইনের খসড়া রূপকেই আমরা বিল বলি, আইনের খসড়া রূপকেই আমরা বিল বলি। আর সেই বিলে স্বাক্ষর দিলেই হয়ে যায় সেটা আইনে পরিণত হয়ে যায়। তাহলে রাষ্ট্রপতি একটা আইন কিভাবে তৈরি হয়? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আইন কিভাবে তৈরি হয়। আমাদের ভারতের রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, আর রাজ্যের আইনসভার নাম বিধানসভা, আর কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট। সেই পার্লামেন্টে দুটি একটা লোকসভা একটা রাজ্যসভা। তাহলে সেখানে লোকসভাতে ধরো একটা বিল, সেই বিল কি? যে আইনের খসড়া রূপকে বিল বলা হয়। তাহলে সেই বিলটা কোনো একটা মন্ত্রী লোকসভাতে উঠালো, তারপর সেই লোকসভার সদস্যরা যখন সেই ভোট দিয়ে বিলটাকে পাশ করিয়ে দিবে, তখন লোকসভা থেকে সেই বিলটা কোথায় যাবে? রাজ্যসভাতে যাবে। তখন রাজ্যসভাতেও যদি সমস্ত সদস্যরা সেই বিলটিতে স্বাক্ষর দেয়, তারপরে ওই রাজ্যসভা থেকে সেই বিলটি যাবে রাষ্ট্রপতির কাছে। তখন রাষ্ট্রপতি যদি সেই বিলটিতে স্বাক্ষর করে, সিগনেচার করে, সমর্থন দেয়, তখন সেই বিলটি আইনে পরিণত হয়ে যায়। তাহলে ভারতের যে আইন পাশ হয় কীভাবে পাশ হয়? এভাবেই, যে প্রথমে লোকসভাতে উঠলো কোনো একটা বিল বা রাজ্যসভাতে যে কোনো একটা কক্ষে উঠলেই হলো। ঠিক আছে, যে কক্ষে উঠবে তারপরে সেই কক্ষে পাশ হওয়ার পরে তার বিপরীত কক্ষে আর কি পাঠানো হবে। সেই বিপরীত কক্ষও যখন সেই বিলটিকে সমর্থন করে ভোটের দ্বারা পাশ করে দেবে, তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে শেষে। তারপরে রাষ্ট্রপতি যদি সেখানে স্বাক্ষর করে দেয়, তখন সেটা সেই বিলটি আইনে পরিণত হয়ে যায়। তাহলে রাষ্ট্রপতির একটা ক্ষমতা আইন বিষয়ে, সেটা হচ্ছে বিলে স্বাক্ষর। যদি রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর না দেয়, তাহলে কিন্তু সেই বিল আইনে পরিণত হতে পারে না, এটা মনে রাখবে। তাহলে এ হয়ে গেল আইন বিষয়ক ক্ষমতা। এবার দেখব বিচার বিভাগ আর কি বিচার বিভাগীয় ক্ষমতা। এখন দেখো রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষমতা আর অর্থ সংক্রান্ত ক্ষমতা। বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ। এটা আগেই বলেছিলাম যে শাসন বিষয়ক ক্ষমতার মধ্যে যে নিয়োগের ক্ষেত্রে কাকে কাকে নিয়োগ করতে পারে। তাহলে এখানের মধ্যে এটা বিচার বিভাগীয় ক্ষেত্রে যেখানে ক্ষমতা বলছে, তার মধ্যে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট বিচার বিভাগের মধ্যেই পড়ে। তাই এখানে এই পয়েন্টেও লিখে দিলাম যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করতে পারেন, এটা তোমরা জানোই। তারপরে হচ্ছে ক্ষমা প্রদর্শন। তাহলে ক্ষমা প্রদর্শন এটা 72 নম্বর আর্টিকেলের দ্বারা কিন্তু রাষ্ট্রপতির কাছে আছে, যে রাষ্ট্রপতি কি করতে পারেন, যে কোনো একজন ব্যক্তিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকেও কিন্তু ক্ষমা করতে পারেন বা তার শাস্তি কমাতে পারেন। ঠিক আছে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন তাকে। তাহলে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা 72 নম্বর আর্টিকেলে দেওয়া আছে রাষ্ট্রপতি। এখন দেখি অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতির প্রথম যে ক্ষমতা সেটা হচ্ছে অর্থ বিল রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া উত্থাপন করা যায় না। কোনো একটা অর্থ সংক্রান্ত কোনো বিল লোকসভা বা রাজ্যসভায় যদি উত্থাপন করতে হয়, তাহলে রাষ্ট্রপতির কিন্তু সম্মতি নিতে হবে তারপরে। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থমন্ত্রীর মাধ্যমে বাজেট পেশ করান। তাহলে রাষ্ট্রপতি কি করেন, যে রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর মাধ্যমে বাজেট পেশ করান। প্রতি বছর বাজেট পেশ হয়। তাহলে সেই বাজেটের মধ্যে কি থাকে, যে সারা বছরে আর কি আগের 5 বছরে কি কি আর কি কোথায় কি খরচ হয়েছে এবং পরবর্তী 5 বছরে কি কি খরচ করা হবে, তাহলে কোথায় কত টাকা খরচ করা হবে সেটাই বাজেট। তাহলে সেই বাজেট যে পেশ করান সেটা রাষ্ট্রপতি কিন্তু অর্থমন্ত্রীকে দিয়ে করান, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে অর্থ কমিশন গঠন। তাহলে এখানে অর্থ কমিশন গঠন এটা করে থাকেন রাষ্ট্রপতি। অর্থ কমিশন গঠনের মাধ্যমে কি হয়, যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে অর্থ কীভাবে বণ্টিত হবে, যে ট্যাক্স কালেক্ট হয় সরকারের কাছে সেটা কেন্দ্র সরকারের কাছে কত টাকা থাকবে আর রাজ্য সরকারের কাছে কত টাকা যাবে। তাহলে সেই যে তার জন্যই কিন্তু ট্যাক্স ডিস্ট্রিবিউশনের জন্য অর্থের কি রাজ্যের মধ্যে আর কেন্দ্রের মধ্যে যে বন্টন, তার জন্যই কিন্তু এই অর্থ কমিশন গঠন করে থাকেন কে, রাষ্ট্রপতি। তাহলে এটা বোঝা গেল। এবার দেখব জরুরিকালীন ক্ষমতা।
এখন দেখো রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা। দেখো যখন ভারতের মধ্যে কোনো জরুরি অবস্থার সৃষ্টি হবে তখন কিন্তু এই 3 প্রকার জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি। একটা হচ্ছে 352 নম্বর আর্টিকেলের দ্বারা জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল নম্বর 356 অর্থাৎ 356 দ্বারা রাজ্যে জরুরি অবস্থা, যেটাকে প্রেসিডেন্ট রুলও বলে, আর 360 নম্বর আর্টিকেলের দ্বারা আর্থিক জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করতে পারে। তাহলে এই আর্টিকেলগুলি একটু ইম্পর্টেন্ট, মনে রাখবে যে জাতীয় জরুরি অবস্থা কোন আর্টিকেলে বলা আছে 352, রাজ্যে জরুরি অবস্থা বা প্রেসিডেন্ট রুল কোন আর্টিকেলে বলা আছে 356, আর আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে এখন ধরো জাতীয় জরুরি অবস্থা কখন আর কি লাগু করতে পারবে রাষ্ট্রপতি? যখন বহিরাগত আক্রমণ হবে, ঠিক আছে, বহিরাগত বা অভ্যন্তরীণ সশস্ত্র আক্রমণ যদি হয়, সশস্ত্র আক্রমণ। তাহলে ধরো অন্য একটা দেশ আমাদের ভারতে আক্রমণ করেছে, তো তখন কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বা ভারতের ভিতরেই কোনো একটা দল, সশস্ত্র দল আর কি অস্ত্র নিয়ে আর কি ভারতের বিরুদ্ধে কোনো কাজ করতে থাকলো, তাহলে তখন কিন্তু রাষ্ট্রপতি এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তাহলে রাষ্ট্রপতি যখন এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন, তাহলে তার এক মাসের মধ্যেই কিন্তু অনুমোদন করতে হবে পার্লামেন্টের দ্বারা। তারপরে এক মাস পরে আর কি 1 মাসের মধ্যে অনুমোদন করার পরে 6 মাস অন্তর অন্তর কিন্তু পার্লামেন্টের দ্বারা অনুমোদিত হতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রপতি একবার আর কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলো, যেদিন করলো তার 1 মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে, অর্থাৎ পার্লামেন্টের সমর্থন লাগবে। তখন যখন পার্লামেন্টের সমর্থন হয়ে গেল, তারপরে আবার 6 মাসের যখন হবে, 6 মাস কমপ্লিট হবে, তখন 6 মাসে আবার পার্লামেন্টের অনুমোদন করতে হবে, তারপরে আবার 6 মাস, এইভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত যতদিন পর্যন্ত 6 মাস পর পার্লামেন্টের অনুমোদন যদি দিয়ে থাকে, তাহলে এই জাতীয় জরুরি অবস্থা জারি রাখতে পারবে, ঠিক আছে। আর এখন হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা কখন ঘোষণা করা যায়? রাজ্যের মধ্যে আর কি অচল অবস্থার সৃষ্টি হয়েছে, যে সেই রাজ্য সরকার কি করতে পারছে না, যে রাজ্যের আর কি প্রশাসনিকভাবে আর কি সাংবিধানিকভাবে রাজ্যরা চালাতে পারছে না, সেখানে আইন কেউ মান্য করছে না। তাহলে যখন রাজ্যপাল একটা রিপোর্ট পেশ করবে রাষ্ট্রপতির কাছে যে রাজ্যকে শাসন করা যাচ্ছে না, রাজ্যে আর কি সাংবিধানিকভাবে রাজ্য চালানো যাচ্ছে না, আইন ভঙ্গ করছে, তখন কিন্তু রাষ্ট্রপতি এখানের মধ্যে প্রেসিডেন্ট রুল জারি করতে পারবে সেই রাজ্যের মধ্যে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল বা রাজ্যে জরুরি অবস্থা। তারপরে হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থায় কি হয়, যে আমাদের ভারতের কোনো একটা অংশে যদি দেখা যায় যে আর্থিক ক্ষেত্রে কোনো সংকটাবস্থজনিত আর কি কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, আর্থিক দিক থেকে খারাপ অবস্থা, তখন কিন্তু রাষ্ট্রপতি এটা জারি করতে পারে। আর এই আর্থিক জরুরি অবস্থা এখনও পর্যন্ত কিন্তু জারি হয়নি, কোনো দিন এখনও পর্যন্ত জারি হয়নি আর্থিক জরুরি অবস্থা। আর এই জাতীয় জরুরি অবস্থা এটা কিন্তু 3 বার হয়ে গেছে, ঠিক আছে, টোটাল 3 বার কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেই 3 বার কবে? একটা হচ্ছে 1962 সালে, 1971 সালে আর 1975 সালে, ঠিক আছে। তাহলে জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষিত হয়েছে। একবার 1962 সালে যখন চীন আক্রমণের সময়, 1971 সালে পাক যুদ্ধের সময়, ঠিক আছে, পাকিস্তানের সঙ্গে, আর 1975 সালে যখন এটা অভ্যন্তরীণ একটা সশস্ত্র আর কি অভ্যন্তরীণ কারণে এই জাতীয় জরুরি অবস্থাটা ঘোষণা করা হয়। তাহলে এ দুটো মনে রাখবে যে রাষ্ট্রপতির এটা ছিল জরুরিকালীন ক্ষমতা। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রপতি সম্পর্কে সমস্ত আলোচনা। তাহলে আশা করছি তোমরা রাষ্ট্রপতি সম্পর্কে যে কোনো কোশ্চেন আসুক না কেন, যে কোনো খান থেকে তোমরা করতে পারবে। আগের ভিডিওতে বলেছিলাম যে রাষ্ট্রপতির যোগ্যতা আর রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয় সেই পদ্ধতি, আর আজকে রাষ্ট্রপতি সম্পর্কে যা বাকি ছিল তা সবটা কমপ্লিট করে দিলাম। তাহলে রাষ্ট্রপতি সম্পর্কে আর কোনো প্রবলেম আশা করি তোমাদের হবে না। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।